স্বাগত জানাচ্ছি আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, যতদিন যাচ্ছে নানান ধরনের সংঘাত সংঘর্ষে আসলে অস্থির হয়ে উঠছে দেশ, এবং যেই ভালো থাকার প্রত্যয় নিয়ে আসলে গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানের পরে নতুন সরকার গঠিত হয়েছে, সেই ভালো থাকাটা আসলে এখন পর্যন্ত দেশের মানুষ আসলে ভালো থাকার এখন পর্যন্ত সেই সুযোগটি পাচ্ছে না। নানান ধরনের অভিনব কায়দায় প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলো আসলে এর পেছনে অনেক ধরনের কথা বলা হচ্ছে, ষড়যন্ত্র তথ্যের কথা বলা হচ্ছে, পাশের দেশের ইন্ধনের কথা বলা হচ্ছে। বিশেষ করে গত 2 দিনে যে ঘটনা ঘটেছে, ইসকনকে একজন নেতাকে গ্রেফতারের যেই পরিস্থিতি এবং এর প্রেক্ষিতে আজ সারাদিন যে ধরনের তাণ্ডব চলেছে, সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন G9 এর সাধারণ সম্পাদক এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকেও গণতন্ত্র স্বাগত জানাচ্ছি। আপনাকে দিয়েই আলোচনাটা শুরু করতে চাই। আপনি যে অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে আসলে আমরা ভালো থাকতে চাই, কিন্তু ভালো থাকার যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার মানে এখন পর্যন্ত আসলে আমরা দেখা মিলছে না। বিশেষ করে গত 3 মাসে আমরা দেখছি একটার পর একটা ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটলো, বিশেষ করে গতকাল এবং গত পরশু দিন মোল্লা কলেজের যে ঘটনা, এবং আজ সারাদিন যা হয়েছে, একজন আইনজীবীকে পিটিয়ে জবাই করে হত্যা করা হলো। মানে এই পরিস্থিতিগুলো আসলে যে হচ্ছে, সরকার চেষ্টা করছে সেগুলোকে সমাধান করার, সেগুলোকে কোনোভাবেই আসলে কিছু হচ্ছে না। এই ঘটনাগুলো আসলে কেন ঘটছে? আপনাকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে আলোচনায় আমার প্রিয় মানুষ সাকি ভাই আছেন, এবং যারা শুনছেন তাদের জন্য শুভেচ্ছা রইল। যেটা বলছিলাম যে আমরা ভালো থাকতে চাই, এবং বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকি। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর থেকে মাঝে মাঝে একটা ভালো থাকার আবহ তৈরি হয় বাংলাদেশে, আবার সেটা হোঁচট খায়। এটা বারবার হোঁচট খেয়েছে। সর্বশেষ 16 বছর বাংলাদেশে একটা ফ্যাসিবাদতন্ত্র যে কায়েম করেছিল, একটা মাফিয়াতন্ত্র কায়েম হয়েছিল, তাদের পতন হলো। তারা শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানে বিদায় নিল, কিন্তু গণহত্যাকারী হিসেবে পালিয়ে গেল। এরপর আমাদের মধ্যে আবার একটা আকাঙ্ক্ষা তৈরি হলো যে বাংলাদেশে আবার গণতন্ত্রের পথে হাঁটবে। গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক শক্তি আছে তারা সহ ছাত্র জনতা সবার যে অঙ্গীকার, যে নতুন নতুন যে সংস্কারের প্রস্তাব বিভিন্ন দল থেকে আসছে, বিএনপি সহ সমমনা দল, সাকিব ভাইদের দল সহ সবাই মিলে 31 দফা যেটা দিল, জামায়াত ইসলামী সংস্কারের প্রস্তাব দিচ্ছে, সব মিলিয়ে মনে হচ্ছিল যে রাজনৈতিক দলগুলো অতীতে যে ভুলভ্রান্তি করেছে সেখান থেকে তারা নিজেরাও বেরিয়ে আসতে চায়, কারণ দেশের মানুষ ওই রাজনীতি আর পছন্দ করবে না, এই উপলব্ধি হয়েছে মনে হচ্ছে। কিন্তু এই 3 মাস ধরে, প্রায় 3 মাসের বেশি হয়ে গেল, এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যেই রকম একটা ঐক্য প্রত্যাশিত ছিল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে, সেখানে কোথায় কোথায় যেন একটা তাললয় কেটে যাচ্ছে। একে অপরের বিরুদ্ধে কথা বলছেন। নির্বাচন আসলে ভোট পাওয়ার জন্য নির্বাচন কেন্দ্রিক যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা বা একে অপরের বিরুদ্ধে কথা বলা, সেটা এক ধরনের। নির্বাচন কবে হবে তার ঠিক নাই। এখনই রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে যেভাবে কথা বলতে শুরু করেছে, আবার সরকার রাজনৈতিক দলগুলোকে কোনো কোনো ক্ষেত্রে যেভাবে ইগনোর করছে, বা তাদের কথা যে শোনা যতখানি প্রয়োজন, ডায়ালগ হওয়া দরকার, সেটা করছে না। আবার রাজনৈতিক দল, এই সরকারের প্রতি আবার রাজনৈতিক দলগুলোর যে সন্দেহ তৈরি হচ্ছে, যেরা কত বছর থাকবে, নির্বাচনের রোডম্যাপ কেন দিচ্ছে না, এই সুযোগে আবার দেশি বিদেশি ষড়যন্ত্র এবং পতিত পরাজিত পলাতক যে ফ্যাসিবাদ, তাদের যে দোসররা এখনও বহাল আছে দেশের মধ্যে এবং বিদেশ থেকে, তাদের হাতে প্রচুর টাকা। তারা যে কোনো সময় এই সরকারকে বা বাংলাদেশকে অস্থির করতে খুব বেগ পেতে হবে, এটা ভাবার কারণ নাই, যদি সরকার খুব সতর্কতার সঙ্গে গণ অভ্যুত্থানের পক্ষে সব শক্তিকে একতাবদ্ধ করে এগুতে না পারে।
ওই যে বললাম আগে যে একটু কোথায় কোথায় যেন গ্যাপ হচ্ছে, একটু দূরত্ব তৈরি হচ্ছে, সেই সুযোগটা নিচ্ছে ফ্যাসিবাদ। আপনি যেটা বললেন এই যে ন্যাশনাল মেডিকেল কলেজে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা, সেখান থেকে কবি নজরুলে হামলা, সরওয়ার্দী কলেজে হামলা, এরপর মোল্লা কলেজে হামলা, পাল্টা হামলা, এই যে হচ্ছে, শাহবাগে এসে ঢাকার সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে বাস ভর্তি মানুষ আসছে, এই জিনিসগুলি আর সেন্ট গ্রেগরি স্কুল বন্ধ করে দিতে বাধ্য হলো। এই যে তিতুমির কলেজে সবাই বিশ্ববিদ্যালয় দাবি করে বসছে, এমন অ্যাজিভ যে দেশের সব কলেজকেই এখন বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিতে হবে এরকম দাবি উঠতে থাকলে, এখন এই জিনিসগুলো যে ঘটছে, হঠাৎ করে এখনই সিদ্ধান্ত নিল, এখনই নেমে পড়লো, আর হাজার হাজার ছেলেমেয়ে নেমে, তা নয়। সেখানে তো একটা আলাপ আলোচনা হচ্ছে। এই যে বাস ভর্তি করে অহিংস গণ অভ্যুত্থানের জন্য যে বাস ভর্তি মানুষ আসলো, এই বিভিন্ন জেলা থেকে বাসে মানুষগুলি যখন উঠলো, নিশ্চয়ই সেটা কারো না কারো নজর আসে, তাহলে গোয়েন্দা তৎপরতা ফাংশন করছে না, বিজ্ঞাপন দিয়ে আসছে, বিজ্ঞাপন দিয়ে আসছে, তাহলে তখন গোয়েন্দা তৎপরতা কোথায় ছিল? কিংবা তারা যে শাহবাগের মতো গুরুত্বপূর্ণ জায়গাকে যে কলাপস করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো, অনুমতিই নিল না, কি করে আসতে পারলো? তারপর এই যে ছাত্রদের বা বিভিন্ন গোষ্ঠীর যে তৎপরতা, সেগুলি যে হচ্ছে, সেগুলা গোয়েন্দা সংস্থাগুলা কি করে? তাদের হাতে রিপোর্ট আসে না? তাহলে এটা প্রিভেন্টিভ মেজার, যেটা ওই সব জায়গায় আগে থেকে বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন করা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, যারা ভুল পথে পরিচালিত হচ্ছে বা যারা করছে তাদেরকে বোঝানো, সেই কাজটা করতে পারতো। একই সঙ্গে দেখেন আবার এই যে অটোরিকশা শ্রমিকদের এই যে আদালত থেকে এরকম একটা রায় আসলো, এটাও সরকারের অজান্তে কি করে এত বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যু তৈরি হয়ে যায়। এই মুহূর্তে সরকারের যে সংস্কার, মানবাধিকার রক্ষা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, নির্বাচন, গণতন্ত্রের পথে যে হাঁটা, অলরেডি বলছেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, তার মধ্যে বেহুদা কাজ, বেহুদা ঝামেলা কাঁধে নেয়ার তো সময় এখন না। তাহলে এইরকম একটা রায় করে, এবং রায়টা অমানবিক, আমি বলবো আদালত দিলেই সব মানবিক হবে এটা আমি মানতে রাজি নই। একটা অমানবিক রায়, এইটা সিদ্ধান্ত সরকারের হতে হবে, আদালতের হতে নয়। এই সিদ্ধান্ত যে এই যে লাখ লাখ মানুষ এই পেশায় যুক্ত হয়ে পড়েছে বছরের পর বছর, কোনো সমস্যা থাকলে, ঝুঁকি থাকলে, সেই ঝুঁকি কী করে কমানো যায় সে পথ বের করতে হবে। যারা এই পেশায় যুক্ত হলো তাদের বিকল্প পেশাও ভাবলো না, আবার যারা এইটা চড়ে যায় তারা কি করে বিকল্প বাহন পাবে সেটাও ভাবলো না, একটা রায় হয়ে গেল। মানে কোনো ধরনের কনটেক্সট ছাড়া হঠাৎ করে কোনো ধরনের দাবি দেওয়া ছিল না, হঠাৎ করে এক ধরনের একটা রায় চলে আসলো। সেটাই বলছি যে এই ধরনের একটা সিদ্ধান্ত, এবং 2 দিন ধরে কিন্তু রাস্তায় অচল করে দেওয়া হয়েছে, মানে সেই জায়গাটাতে সরকারের রেসপন্সটাও কিন্তু অনেক দেরিতে ছিল। এই যে আমি যেই উদাহরণগুলি দিলাম, এই কাজগুলো প্রত্যেকটাই কিন্তু সরকারের গোয়েন্দা নজরদারিতে আসা উচিত ছিল। সেটা না আসার অর্থ হচ্ছে গোয়েন্দা তৎপরতা ফাংশন করছে না। কেন করছে না? ওই শস্যের ভেতরে কোন ভূত আছে সেটাও সরকার আইডেন্টিফাই করতে পারছে না বা করছে না। ঠিক সে কারণেই বলছি এখন যে ভালো থাকার যে প্রত্যাশাটা, সেটা কোথায় যেন হোঁচট খাচ্ছে। সাকিব ভাই, যেটি সাখাওয়াত ভাই বলছিলেন যে এই যে রাজনৈতিক দলগুলো, সরকার এবং যারা আন্দোলনে অংশ নিয়েছে, সবার মধ্যে যে এক ধরনের সমন্বয়ের জায়গাটাতে অভাব আছে, আপনি কি মনে করছেন কিনা? যেটার কারণে আস্থা, বিশ্বাস এবং একজনের বিরুদ্ধে কথা বলা, এটারই কি সুযোগ নিচ্ছে তৃতীয় কোনো পক্ষ? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক ডক্টর সাখাওয়াত সায়ন্ত, আমাদের দীর্ঘদিনের বন্ধু, আমরা সবাইকে যারা দেখছেন সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা 5ই আগস্টের পর থেকে এই কথাটা যাকে বলে কনসিস্টেন্টলি বলে যাচ্ছি যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যটা আমাদের রক্ষা করা দরকার। রাজনৈতিক উত্তরণ যে পর্ব, সেই পর্ব একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং সেখানে ঐক্যবদ্ধভাবেই আমাদের যতটা সম্ভব সবচেয়ে বেশি অর্জন আমরা কি করতে পারি সেই দিকে আমাদের ধাবিত হতে হবে। নানা ধরনের মানে ঝুঁকি তো থাকেই, কারণ এই পর্বে আমরা একটা ফ্যাসিস্ট শাসকের পতন ঘটেছে, তাদের দেশি বিদেশি যথেষ্ট মিত্র আছে, দোসর আছে, তাদের ভিত্তি আছে। বিশেষভাবে রাষ্ট্র পুরো প্রতিষ্ঠানের মধ্যে তাদের যে মানে যে ধরনের কন্ট্রোল ছিল,
মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গাতে তাদের যে নিয়ন্ত্রণ তারা প্রতিষ্ঠা করেছিল সেটা তো রাতারাতি উল্টে ফেলা যাচ্ছে না। ফলে সেই দিক থেকে তার দেশীয় ভিত্তিও আছে, আবার তার বিদেশি দোসররাও আছে এবং তারা মোটেই থেমে নেই। ন্যূনতম কোনো অনুশোচনা নেই, অনুতাপ নেই। 1600-র উপরে আমাদের শিক্ষার্থী, ছাত্র, শ্রমিক, তরুণদের হত্যা করলো, অভিভাবকদের হত্যা করলো, দেশের মানুষকে হত্যা করলো, 500-র উপরে অন্ধ, আপনার 50,000-এর উপরে আহত। মানে কোনো রকম অনুতাপ কোনো জায়গা নেই। নিজের দেশের মানুষকে খুন করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে। পতন ঘটেছে, আবারও নানান একটা কিভাবে একটা কেওয়াস, একটা সমস্যা তৈরি করা যায়, নৈরাজ্য তৈরি করা যায়, এই অভ্যুত্থানকে ব্যর্থ হিসেবে দেখানো যায়, তার দিন রাত ভারতে বসে নানান ধরনের বক্তব্য, এবং বক্তব্য থেকে তো পরিষ্কার যে এই কাজগুলো তারা করছেন। এটার জন্য এভিডেন্সের কোনো এখন অভাব নেই। মানে এই কথাটা কেবল ধারণামূলক কথা নয়, খোদ শেখ হাসিনা তার নিজের বয়ান দিয়ে পরিষ্কার করছেন। এই লেভেল পর্যন্ত যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে হবে, সেটার উপরে হামলা হলে তার ছবি তুলে রাখতে হবে, সেটা উনি লিঙ্কে পাঠিয়ে দেবেন যে ট্রাম্প সমর্থকদের এখানে হয়রানি এবং গ্রেফতার করা হচ্ছে। এটা খুবই এভিডেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা। বারবার আমরা এটা বলছি এই কারণে যে এইটা বলার মধ্য দিয়ে যে একটা কমপ্লিটলি অল আউট দেশের বিরুদ্ধে যে অবস্থান নেওয়া হয়েছে, সেইটা এই বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে ওঠে। তো কাজেই যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই ধরনের ঝুঁকির জায়গাটা তো আমাদের আছে। পাশাপাশি আরেকটা জিনিস, যে অভ্যুত্থানের পরে এখন যে অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তি প্রত্যেকেরই একটা স্টেক আছে, মানে প্রত্যেকেই অংশীজন। ফলে অংশীজনদের কাউকে বাদ দিয়ে তার আপনি একটা উত্তরণ পর্ব, মানে রাজনৈতিক উত্তরণের যে পর্ব আমরা বলছি, নতুন বন্দোবস্ত, সংস্কার, নির্বাচন, কাজে এই পর্বটা তো পাড়ি দিতে হবে সবাই মিলে। তো সেই জায়গা থেকেও আমাদের যথাসম্ভব ঐক্যটা রক্ষা করা দরকার এবং সবচেয়ে বড় বেশি অর্জনটা আমরা কি করতে পারি সেই চেষ্টাটা আমাদের রাখা দরকার। হ্যাঁ, দ্বিমত, পার্থক্য, এমনকি সংগ্রামও যে হবে না তা না, কিন্তু সেটার মধ্যে খেয়াল রাখা দরকার যে আমাদের রাজনৈতিক উত্তরণের জায়গাটা যাতে পার হতে পারি। তো এই কথাগুলো আমাদের মানে বলতে পারেন নীতিগত একটা স্ট্যান্ডিং, সেইটা আমরা বারবার বলছি। এখন এইখানে দুটো জিনিস আসছে যে নানা ধরনের আমরা দেখছি যে ষড়যন্ত্র একটা রচনা করার চেষ্টা করা হচ্ছে এবং এই বিষয়টা মানে ষড়যন্ত্র তারা যে করছে সেইটা তো কোনো নতুন কিছু না। মানে ষড়যন্ত্র এরা করবেই এবং এটা ঘোষণা দিয়ে নেমেছে। কাজেই এই ষড়যন্ত্রের জায়গাটা নিয়ে আমার মনে হয় যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভাই, এই যে আমি একটু শেষ করি আমার কথাটা, কি আপনি মানে চলে যাচ্ছেন অন্য জায়গায় নাকি? না, আমরা বিরতিতে যাব। তাহলে আমি কন্টিনিউ করতে চাই এই বিষয়ে। আমার আমি বিরতির পরে এসে আমরা আবার কন্টিনিউ করব আপনার এই জায়গাটাতে। দর্শক, RICL জনতন্ত্র গণতন্ত্রের সময় হচ্ছে একটি বিরতির, ফিরছি বিরতির পর, আপনারা সাথেই থাকুন। RICL জনতন্ত্র গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি গণ অভ্যুত্থানের ঐক্য নিয়ে সংশয়। এই বিষয়ে আমাদের সাথে জোনায়েদ সাকি আছেন, প্রধান সমন্বয় গণসংহতি আন্দোলন, এবং ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। দুইজনকে আবারও স্বাগত জানাচ্ছি। সাকি ভাই, আপনি আলোচনা করছিলেন যে আমি একটু আলোচনাটা একটু ফিরি। যেমন ধরেন আমাদের সতর্ক থাকতে হবে যে ষড়যন্ত্র যেহেতু ঘোষণা দিয়ে হচ্ছে, ফলে তা কোথায় কোথায় সেটা কিভাবে কাজ করছে। যেমন ধরুন আজকের যে চট্টগ্রামের যে মানে বিষয় ঘটলো, এবং এইটা যে একটা পুরোপুরি একটা মানে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির একটা ষড়যন্ত্র থেকে করা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং এটা একটা সুদূর প্রসারী, আমার ধারণা, পরিকল্পিত একটা ব্যাপার। মানে এখানে এটা দ্রুত তদন্ত করে বের করা উচিত যে কারা এই হত্যাকাণ্ডটা ঘটালো, যে প্রক্রিয়ায় ঘটালো, এবং এটা সম্ভাব্য একটা যাতে আরও অস্থিতিশীল এবং সংঘাত সৃষ্টি হয় এখানে, সেই জায়গাটা উস্কানোর একটা চেষ্টা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। তো এটা এই ধরনের ঘটনাগুলো হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গাটা বাড়ানোর চেষ্টাটা কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে। মানে এই অভিযোগটা সিরিয়াসলি এখন টেবিলে, যে এখানে একটা মানে উস্কানি দেওয়া হচ্ছে যেন এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়, এবং সেই হামলার বিষয়টিকে পশ্চিমা দেশে বেশ ব্যাপকভাবে উপস্থাপন এবং ভারত কিন্তু আমি সরাসরি বাংলাদেশের সচেতন নাগরিকদের কাছে বিনীত অনুরোধ জানাবো, বাংলাদেশের সকল ধর্মের মানুষের কাছে, যে এই ষড়যন্ত্রমূলকভাবে যে বিভেদ সৃষ্টির চেষ্টাগুলো, এগুলো থেকে আমাদের
সতর্কভাবে থাকতে হবে এবং এই ধরনের ঘটনাকে সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো যে, যেটা ইতিমধ্যে আমি দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা তদন্তের নির্দেশ দিয়েছেন, মানে দ্রুত তদন্ত করে এক্সপোজ করা দরকার কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে। এখন এইটা এই জায়গাটাতে আছে মানে এমনকি আমি বলবো যে ধরুন বাংলাদেশে গণমাধ্যম বেশ আক্রান্ত, সেটাও কিন্তু একটা ঘটনা হচ্ছে যে আপনি যদি দেখেন যে প্রথম আলো ডেইলি স্টারের সামনে যেভাবে হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের ইমেজটা আন্তর্জাতিক দিক থেকে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নেও অভিযোগ তুলতে। প্রথম আলোর সমালোচনা করা যেতে পারে, ডেইলি স্টার কিংবা যে কোনো মিডিয়ারই সমালোচনা যে কেউ করতে পারে, কিন্তু মানে এমনভাবে সেটা যদি উপস্থাপিত হয় যে যেন সংবাদ মাধ্যমকে মানে বাধাগ্রস্ত করার চেষ্টা, পত্রিকা বন্ধ করে দেওয়ার দাবি তোলা, পত্রিকা বন্ধ করার জায়গাটা যাচ্ছে, তখন কিন্তু এটার ইমেজটা ভিন্নভাবে দাঁড়াবে। ফলে এই ঘটনাগুলো আমি মনে করি যে সিরিয়াসলি আমাদের বিবেচনায় নেওয়া উচিত এবং আমাদের সতর্ক থাকা উচিত যে এই জায়গা থেকে। আবার অনেকগুলো প্রসঙ্গ আছে যেগুলো হচ্ছে আন্দোলনের প্রসঙ্গ। এখন আপনি ব্যাটারি রিক্সা চালিতই বলেন কিংবা অন্য যে কোনো মানে পেশার শ্রমিক, শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ কিংবা কেউ যদি একটা দাবি দেওয়া করে, হ্যাঁ, সেগুলো নিয়ে তারা আন্দোলন বলেন। আন্দোলনের ভেতরে যে কেউ ঢুকে পড়তে পারে না তা না, কিন্তু যে কোনো আন্দোলনের মধ্যে যে কেউ ঢুকে যেতে পারে। কিন্তু আপনি যদি পাইকারি সমস্ত আন্দোলনকেই বলতে থাকেন যে এটা ষড়যন্ত্র, তাহলে যেটা আবার হবে যে আন্দোলনের মধ্যে যদি কোথাও ন্যায্যতা থাকে তখন ওই জনগোষ্ঠী থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়বেন। মানে আমি আবার বলছি যে পাইকারি মানে বলার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে তাহলে মানুষ মনে করবে অভ্যুত্থানে তো আমারও মুক্তি আসার কথা ছিল, তাহলে আমার দাবি তো অভ্যুত্থানে আদায় হচ্ছে না, তাহলে এই অভ্যুত্থানের সাথে তার বিচ্ছিন্নতা হবে। এখন সেখানে ষড়যন্ত্র যদি কেউ করতে চেষ্টা করে সেটাকে সতর্কতার সাথে মোকাবেলা করা দরকার। কিন্তু আমি মনে করি যে ষড়যন্ত্র কার্যকর হয় কোথায়? ধরেন একটা রিক্সা শ্রমিকদের আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, কার্যকর হবে যদি রিক্সা শ্রমিকদের সত্যি সত্যি কোনো জেনুইন দাবি থাকে এবং সেটা পূরণ না হয়। যদি সেটা পূরণ হয়ে যায় তাহলে কোনো ষড়যন্ত্রকারীরাই খুব সফল হবে না। ফলে ডিমে তা দিলে বাচ্চা হবে, কিন্তু একটা মানে টেনিস বলে তা দিলে বাচ্চা হবে না। কিন্তু আমি এটা এই অর্থে বলছি যে দুটো তুলনীয় না বিষয়টা, কিন্তু এক অর্থে তুলনীয় যে একটা জায়গায় যদি ষড়যন্ত্র বাইরে থেকে নানাভাবেই করার চেষ্টা করা হয়, যদি কিন্তু ভিতরে যদি কোনো ভিত্তি থাকে কিংবা কোনো রকম সুযোগটাকে সেটাকে কাজে লাগানোর সুযোগ থাকে তখন হবে। ফলে আমি মনে করি যে সরকারের দৃষ্টিভঙ্গিটা নেওয়া উচিত যে জনগণের বিভিন্ন অংশের ন্যায্য দাবিগুলোকে তাদের পূরণ করার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কিংবা কোনোভাবে বিলম্ব করা উচিত না, যাতে করে ওই মানুষগুলোকেও তারা এই আমাদের যে জাতীয় ঐক্য, আমাদের যে অভ্যুত্থান, আমাদের এই সরকারের যে সাফল্য, সেইটার অংশীদারে পরিণত করার জন্য। সাকিব ভাই, আমি আবারও ফিরবো। সাখাওয়াত ভাই, একটা হচ্ছে যে ধরেন ন্যায্য দাবি নিয়ে কেউ কোনো একটা গ্রুপ নামলো, সেখানে ষড়যন্ত্রকারীরা ভেতরে ঢুকে করলো। আরেকটা বিষয় হচ্ছে একটা এজেন্ডা তৈরি করা হলো মানে একেবারে পরিকল্পিতভাবে, সেই ধরনের কি হচ্ছে কিনা এবং সেটার ইন্ধন কি আপনি মনে করেন কিনা যে যে দলটি আসলে ফেসিবাদী দল, তাদের নেত্রী যেভাবে করে বক্তব্য দিচ্ছেন, অনেকে বলছেন যে এই সব নির্দেশনা একেবারে ভারত থেকে আসছে, সেখান থেকে আসছে, এবং এই ঘটনার ইস্কনের ঘটনাটার প্রতিক্রিয়াতে যে ভারত যেভাবে করে উদ্বেগ প্রকাশ করেছে, পুরো বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধরেন ষড়যন্ত্র হচ্ছে কিনা আমরা অনুমান করতে পারি, আমরা সাইন সিমটম দেখে ধারণা করতে পারি এবং বলতে পারি এটা, কিন্তু তার কনফার্মেশন বা ডায়াগনোসিসটা কে করবে? আমি আপনি পারবো না। সেটা সরকারের যেসব স্টেট অ্যাপারেটাস আছে তাদেরকে করতে হবে। আমার ধারণা সরকারের বিভিন্ন যে অ্যাপারেটাসগুলি আছে, বিভিন্ন বাহিনী সংস্থা আছে, রাষ্ট্রযন্ত্র, সেটাকে বর্তমান সরকার ঠিকভাবে ব্যবহার করতে পারছে না। না পারার পেছনে একটা কারণ হচ্ছে 16 বছর ধরে গুছিয়ে যাওয়া ফ্যাসিবাদ চক্র তাদের বেশিরভাগ বহাল আছে, এবং এদেরকে পরিচালনা করবার জন্য যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের মধ্যে গলদ ঢুকে গেছে। সেই সব কারণে তারা পারছে না। গোয়েন্দা তৎপরতা খুব ভালোভাবে যদি কাজ করত তাহলে এটা আইডেন্টিফাই করাটা খুব কঠিন না, এর মধ্যে কোনটায় কত ভাগ ষড়যন্ত্র আছে, কোনটা উদ্দেশ্যমূলকভাবে অ্যাটেম্প নেওয়া হচ্ছে, আর কোনটা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন বা মাঠে নামা হচ্ছে, সেটার মধ্যে ষড়যন্ত্রকারীরা আবার অনুপ্রবেশ ঘটছে তাদের। এইটা আইডেন্টিফাই করে এবং ব্যবস্থাটা নেওয়া হচ্ছে সরকারের বিভিন্ন সংস্থার কাজ। সেটা ঠিকভাবে হচ্ছে না আমার ধারণা, যে কারণে এই সমস্যাগুলো আসবে। তবে
কিছু বিষয় আছে বাংলাদেশে আন্দোলন বলেন বা যা কিছুই বলেন, খুব স্পর্শকাতর যে জায়গাগুলো, তার মধ্যে একটা হচ্ছে ধর্ম, আর একটা হচ্ছে ছাত্র সমাজ। ছাত্ররা আন্দোলন করলে সেখানে বল প্রয়োগ করে থামাতে গেলে তার রেজাল্ট অনেক সময় ভালো হয় না। আর ধর্মীয় ইস্যুতে এটা আরও স্পর্শকাতর জায়গা। আওয়ামী লীগ এবং তাদের দোসররা আর ইন্ডিয়া, তারা তো শুরু থেকে শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে মুখিয়ে আছে যে বাংলাদেশে ব্যাপকভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেটাকে ভুল তথ্য দিয়ে ইন্ডিয়ান মিডিয়ায় প্রচার চালিয়ে ট্রাম্প পর্যন্ত পৌঁছে গেল। আবার ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে সেটাকেও আগাম নিউজ করে ফেললো ইন্ডিয়ান সংবাদ মাধ্যম। এখন এটা একটা ষড়যন্ত্র। ঠিক একইভাবে এই যে ইসকন, এরা অত্যন্ত গোঁড়া ধার্মিক একটা গোষ্ঠী, উগ্রবাদী, সংখ্যালঘুদের মধ্যেও তারা গোঁড়া এবং উগ্রবাদী হিসেবে পরিচিত হয়েছে। মুসলিমদের মধ্যে যেরকম কিছু কিছু সংগঠন উগ্রবাদী বা গোঁড়া হিসেবে চিহ্নিত হয়, হিন্দুদের মধ্যে কিন্তু ইসকন ইতিমধ্যে সেরকম একটা সেভাবে চিহ্নিত হয়ে পড়েছে। তাদের যে অবস্থান দেখেন, তাদের একজন নেতাকে গ্রেফতার করেছে, সেই গ্রেফতার যদি অন্যায্য হয় আদালতে তারা ফাইট দিবে। আদালত থেকে তার জামিন বাতিল করা হলো। কত বড় অধ্যত্ব যে এই সরকারের সময় তারা সেই আদালতের রায়কে অমান্য করে তাকে জেলে নিতে দিবে না, এবং খুবই শক্তভাবে এমনভাবে দাঁড়ালো যে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী গিয়েও সেটাকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেলো, এবং এক পর্যায়ে তারা ধরে নিয়ে পিটিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করলো একজন সরকারি আইনজীবীকে, এপিপি। এখন ধরেন সেই ক্ষেত্রে সাকিব ভাই যেটা বলছিলেন, ওদের উদ্দেশ্য হচ্ছে এইটা করে উস্কানি দিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা আলাদা একটা উস্কানি তৈরি করা, তারা যাতে আবার ওদের উপর আক্রমণ করে, তাহলে তাদের প্রকল্প সফল হয়ে যায়। সুতরাং যেহেতু এখানে এটা ষড়যন্ত্রমূলকভাবে করা হচ্ছে বিশেষ উদ্দেশ্য নিয়ে, সেই জন্য কোনোভাবেই কোনো মুসলিম সম্প্রদায় বা এদেশের কোনো গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির উচিত হবে না তাদের এই ফাঁদে পা দেওয়া এবং অন্যদের প্রতি আক্রমণাত্মক হওয়া। বরং আমাদের দাবি থাকবে তদন্তের মাধ্যমে যারা এর সঙ্গে জড়িত ছিল দ্রুততম সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা যে আশ্বাস দিয়েছেন তাদের বিচারের আওতায় আনতে হবে, এবং ইসকনের বিষয়ে আলাদাভাবে নিশ্চয়ই ভাবতে হবে সরকারকে, রাষ্ট্রকে, যে এইরকম একটা উগ্র সাম্প্রদায়িক শক্তিকে কতটুকু স্পেস দেয়া যায়। আবারও ফিরবো আপনাদের কাছে। দর্শক, আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে আরও একটি বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর। দর্শক, আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনার শেষ দিকে আছি আমরা, আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমি স্বাগত আপনার কাছে আবারও আসতে চাই যে এই যে ঘটনাগুলো এতদিন ঘটছে, প্রতিদিনই নতুন নতুন ঘটছে, আশঙ্কা করা যেতেই পারে যে সামনে আরও নতুন ইস্যু হয়তো আসবে বিভিন্নভাবে। এই যে ইস্যুগুলো যাতে সামনের দিনে না আসতে পারে, ষড়যন্ত্র হোক আর যেভাবেই হোক, সেই জায়গায় সরকারের শক্ত অবস্থান নেওয়াটা কতটা জরুরি? সরকারের শক্ত অবস্থান তো নেওয়া অবশ্যই জরুরি, তার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে কোথাও কোথাও যে বিভেদের সুর বাজছে, এই সুরটাকে থামাতে হবে, এটাও জরুরি। বিএনপি মহাসচিবের ভেরিফাইড ফেসবুক পেজে যে স্ট্যাটাসটা গত রবিবার দিয়েছেন এবং যেটা নিয়ে অনেক সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, বা একতায় উত্থান, বিভেদে পতন, এটা হচ্ছে আসল কথা। আমাদের এই যে গণ অভ্যুত্থান যেটা হলো বা বিপ্লব বলেন, যাই বলেন, এটা একতার মাধ্যমেই হয়েছে। ছাত্র জনতা সামনে ছিল এবং তাদের সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তি এবং দেশবাসী ছিল। এই একতায় উত্থান হয়েছে। এখন যদি আমরা আবার বিভেদ তৈরি করে নিজেদের মধ্যে, তাহলে আবার এই বিভেদে পতন হতে পারে। এই আশঙ্কা কিন্তু উপদেষ্টা মাহফুজ আলমও করেছে, আরও অনেকে করছে। এখন কথা হলো বাইরে থেকে এবং ভেতর থেকে, মানে সরকারের বাইরে থেকে এবং সরকারের ভেতর থেকে, দুই দিক থেকে আমরা আকাঙ্ক্ষা দেখছি ঐক্যের, কিন্তু ঐক্যটা টিকছে না কেন সেই বিষয়টা ভাবতে হবে। যে সরকার যদি একই সঙ্গে স্টেট অ্যাপারেটাসগুলোকে কার্যকর করতে পারে, এই সমস্যার মধ্যে ফ্যাসিবাদ এখনও রয়ে গেছে, তার মধ্যে যতটুকু সম্ভব অ্যাক্টিভ করা, পাশাপাশি
ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির যে প্ল্যাটফর্মটা, এইটাকে ঐক্য ধরে রেখে তাদের সঙ্গে ইন্টিমেসি বাড়িয়ে, ডায়ালগ বাড়িয়ে, সমঝোতায় এসে তাদের এই শক্তিটাকেও যদি ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্রের পক্ষের যাত্রার কাজে মানে কাজে লাগানো যায়, তাহলে এরকম ষড়যন্ত্র করে কেউ পার পাবে না। আর যদি এই সরকার এবং তার সঙ্গে রাজনৈতিক শক্তির দূরত্ব তৈরি হয়, ছাত্র এবং তাদের সঙ্গে যে প্রচলিত ধারার যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়, তাহলে এই দূরত্বের সুযোগে ষড়যন্ত্র তারা করে কখনো কখনো সরকারকে এমনকি দেশকে বিপদে ফেলতে পারে। জি সাকিব ভাই, এই যে এখন আসলে আমাদের জন্য কোনটা জরুরি, বিশেষ করে রাজনৈতিক দলগুলো যেভাবে করে নির্বাচনের জন্য সরকারকে চাপ দিচ্ছে, এই নির্বাচনের মানে চাওয়াটা এখন খুব বেশি জরুরি, নাকি আসলে এই যে এখন পরিস্থিতি তৈরি হয়েছে একটা ঐক্যের মাধ্যমে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা, সরকারকে একটা শক্ত অবস্থানে যাওয়ার জন্য সহযোগিতা করাটা রাজনৈতিক দলগুলোর জন্য বেশি জরুরি? আচ্ছা, আমি 3টা পয়েন্ট বলবো, সময় কম। দেখেন, গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলনটা, এখন বেক্সিমকোর 40,000 শ্রমিক যদি তার বেতন না পায়, ও রাস্তায় থাকবে। আপনি এর মধ্যে ষড়যন্ত্র খোঁজেন আর যাই খোঁজেন, ষড়যন্ত্রের মধ্যে মানে কেউ কেউ করতে পারে, কিন্তু ওখানে একটা জেনুইন সমস্যা আছে। আপনি সমস্যাটা যদি সমাধান না করেন, তাহলে সে তার পেটে ভাত নাই, আপনি যে গল্পই তাকে শোনান সে সেটা শুনবে না। সুতরাং আমি আবারও বলছি যে ওই সমস্যার সমাধানে পথ খুঁজতে হবে এবং সেটার সমাধান হাজির করতে হবে। তারপরে যদি কেউ ওটা নিয়ে খেলতে চায়, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে কারা খেলছে এবং কিভাবে খেলছে, এবং তাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা তখন নিতে হবে। 2 নম্বর জিনিস হচ্ছে, যেমন ছাত্রদের মধ্যে বিভক্তির ব্যাপারটা একটু অ্যালার্মিং। বিশেষত এই যে কলেজ ছাত্রদের মধ্যে যে সংঘাতটা হলো, এই সংঘাতটা মধ্যে কারো উস্কানি আছে কিনা সেগুলো দেখতে হবে এবং যথার্থভাবে এটা আমাদের ছাত্র সমাজের সামনে তুলে ধরতে হবে। ইতিমধ্যে আমি দেখলাম সরওয়ার্দী কলেজের ছাত্ররা বলছে তৃতীয় পক্ষ ঢুকেছে। তো এখন এইটার একটা পলিটিক্যাল লক্ষ্য খুব পরিষ্কার, যে ছাত্র ঐক্যের মধ্য দিয়ে অভ্যুত্থান মানে হয়েছে এবং মানে এখনো পর্যন্ত সেটার অভ্যুত্থানকে আমরা একটা বড় শক্তির জায়গায় সেটাকে ভাঙার একটা চেষ্টা চলছে। ফলে মানে পয়েন্টেড করতে হবে। আমি যদি পুরো ব্যাপারটাতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, ধরেন আপনি আতঙ্কগ্রস্ত মানুষ তো মানে সমাধান করতে পারবেন, সমাধানের জায়গাটাতে যেতে পারবে। আমার ধারণা যে ষড়যন্ত্রকারীদের একটা লক্ষ্য হচ্ছে একটা আতঙ্কগ্রস্ত করে ফেলার চেষ্টা সরকারকে, যাতে করে সরকার ভুল ডিসিশন নিতে হয়। আমার মনে হয় সরকারকে সতর্কতার সাথে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত। এই দেশের ষড়যন্ত্রকারীরা সফল হবে না। রাজনৈতিক দলগুলোর কি করতে হবে? এবার আমি আসি দ্বিতীয় প্রশ্নে। আমি মনে করি যে এই মুহূর্তে, যেমন 4 দিন আগেও পরিস্থিতি এরকম ছিল না, আজকে একটা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করেছে, ফলে এটা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার দরকার। আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী, শিক্ষার্থীদের, রাজনৈতিক দলগুলো সহ আরও অংশীজন যারা আছে সকলকে নিয়ে বসতে পারেন। বসে একটা যে আমাদের ঐক্যের শক্তিটা জনগণের সামনে আবার হাজির হওয়া দরকার এবং এই মেসেজটা দেওয়া দরকার। থার্ড হচ্ছে ইলেকশন এবং এই কোনো কিছুই সংস্কার এবং নির্বাচন বিরোধী কোনো বিষয় না। মানে নতুন বন্দোবস্ত, রাষ্ট্রের সংস্কার এবং নির্বাচন এগুলো পরিপূরক এবং এগুলো চলতে থাকবে। হ্যাঁ, একটা রোড ম্যাপ মানুষ প্রত্যাশা করে, তাতে স্থিতিশীলতা আনতে সহায়তা হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে জোনায়েদ সাকির, অনেক ধন্যবাদ ডাক্তার সাখাওয়াত, আপনাদের দুজনকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। জনতন্ত্র গণতন্ত্রে আপনারা আমাদের সাথে ছিলেন। আর RICL জনতন্ত্র গণতন্ত্র আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।